ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আমরা নিয়ে চলে এসেছি ব্ল্যাকবোর্ড সিরিজের পার্ট 2, যেখানে ইউরোপের ইতিহাস থেকে 200টা প্রশ্ন আলোচনা করা হবে, যেগুলো আপনার এসএলএসটি এসএসসি ইতিহাসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 200টা প্রশ্ন তৈরি করতে একটু বিলম্ব হলো, তার জন্য চাইছি যারা চ্যানেলটির সাথে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটির সাথে যুক্ত হন। আমরা পরবর্তীতে আরও ভিডিও আপলোড করব, আপনারা সহযোগিতা করলে আরো বেশি মাত্রায় ভিডিও আসবে। ওকে, তো আমরা শুরু করছি ব্ল্যাকবোর্ড সিরিজের পার্ট 2, ইউরোপের ইতিহাস থেকে 200টা প্রশ্ন, যেগুলো আপনারা এসএলএসটি এসএসসির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে বিবেচনা করতে পারেন। ওকে, প্রথম প্রশ্ন, 1789 সালের ফরাসি বিপ্লবের প্রধান সামাজিক কারণ কি? আমি ইউরোপের ইতিহাস নিয়ে টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি, ফরাসি বিপ্লবের ক্লাস ইতিমধ্যে আপলোড করা আছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো ফরাসি বিপ্লবের সামাজিক কারণের মধ্যে আমরা দেখেছিলাম যে এস্টেটের একটা ব্যাপার আছে, মানে আমরা ফরাসি বিপ্লবের সময় 3টে এস্টেট পাই, ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এবং থার্ড এস্টেট। ওকে, ফার্স্ট এস্টেট মানে পুরোহিত শ্রেণী বা ক্লার্জি বা যাজক, সেকেন্ড এস্টেট মানে অভিজাত বা অ্যারিস্টোক্র্যাট, এবং থার্ড এস্টেট বাকি সব, মানে সাঁকুলাত, শ্রমিক, কৃষক, সবাই হচ্ছে থার্ড এস্টেটের মানুষজন। ওকে, এবং এই থার্ড এস্টেটের উপর মানুষজনের উপর বেশি মাত্রায় কর নেওয়া, এই কারণে কিন্তু ফরাসি বিপ্লব হচ্ছে। ওকে, যেটা আমরা আলোচনার সময়ও বলেছি। তো এটির উত্তর হচ্ছে অপশন বি। ওকে, এটির উত্তর অপশন বি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি সমাজে তৃতীয় এস্টেট কাদের নিয়ে গঠিত ছিল? এখনই আলোচনা করলাম তৃতীয় এস্টেটের মানুষ কারা ছিলেন, না কৃষক, শ্রমিক, বুর্জোয়া, সাঁকুলত এবং বাকি যত মানুষ, মানে যাজক বা পুরোহিত এবং অভিজাত ছাড়া বাকি যারা সকলেই কিন্তু এই থার্ড এস্টেটের মানুষ বা তৃতীয় এস্টেটের মানুষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন দার্শনিকের ধারণা প্রভাব ফেলেছিল? দেখো প্রশ্নটা ভালো করে লক্ষ্য করলে, প্লেটো, ভলতেয়ার, অ্যারিস্টটল এবং কনফুসিয়াস। কনফুসিয়াস চীনের দার্শনিক, অ্যারিস্টটল হচ্ছে গ্রিক দার্শনিক, এবং প্লেটো অনেকটা আগের সময়কালের। তো এটির উত্তর হচ্ছে ভলতেয়ার। ভলতেয়ার যিনি ফরাসি বিপ্লবের সময়কার মানুষ, এবং ফিলোসফিক্যাল যারা ইন্সপায়ার করেছিল ফ্রেঞ্চ রেভলিউশনে, তাদের মধ্যে ভলতেয়ার, দিদেরো, মন্তেস্কু, রুশো, এই নামগুলো ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন নথিতে মানুষের অধিকারের কথা ঘোষণা করা হয়? তো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের অধিকারের কথা ঘোষণা করা হয় মানব এবং নাগরিক অধিকারের ঘোষণা পত্র, এই এই অংশে। ওকে, মানব এবং নাগরিক অধিকারের ঘোষণাপত্র, সেখানে মানুষের অধিকারের কথা বলা হচ্ছে। ওকে, মাথায় রাখবেন। পঞ্চম প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনাকে বিপ্লবের সূচনা বলে গণ্য করা হয়? তো ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ, যেটা রাজতন্ত্রের প্রাসাদ, ওকে, সেটা অ্যাটাক করা হচ্ছে এবং সেটা দিয়েই ফরাসি বিপ্লব শুরু হচ্ছে। ওকে, তো বাস্তিল দুর্গের আক্রমণ হচ্ছে ফরাসি বিপ্লবের সূত্রপাতের মূল ঘটনা। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন শ্রেণীর উপর করের বোঝা বেশি ছিল? অবশ্যই তৃতীয় এস্টেট, যেটা আগেও বললাম। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ফরাসি বিপ্লবের সময় কোন রানীকে কেক খাও বলার জন্য কুখ্যাত করা হয়? ঠিক আছে, এটির উত্তর হচ্ছে ম্যারি অ্যান্টোনেট। এটা নিয়ে একটা বিশাল বড় গল্পও আছে। ফরাসি বিপ্লবের সময় ফরাসি সম্রাট ছিলেন বা ফরাসি রাজা ছিলেন ষোড়শ লুই। ওকে, লুই 16। তো তার প্রাসাদের সামনে একদিন বিক্ষোভ হচ্ছে। তো রানী বলছে যে ওরা কেন বিক্ষোভ করছে? তো রাজা বলছেন যে ওরা রুটির জন্য বিক্ষোভ করছে। ঠিক আছে, তখন এই রানী ম্যারি অ্যান্টোনেট বলছেন ওরা রুটি কিনতে না পারে বা রুটি খেতে না পারে, তো কেক কিনে খাক। ওকে, তো এই কারণেই তাকে কেক খাও বলার জন্য কুখ্যাত করা হয় ম্যারি অ্যান্টোনেট। তো এদের বিলাসিতার কারণেই ফরাসি মানুষদের দুর্ভোগ নেমে আসে, যে কারণে আন্দোলন বা বিপ্লব হচ্ছে, এবং পরবর্তীকালে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ম্যারি অ্যান্টোনেটকেও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওকে, তো একটু মাথায় রাখবেন, ম্যারি অ্যান্টোনেট ফরাসি বিপ্লবের সময়কার রানী। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন সংস্থা জাতীয় পরিষদ গঠন করে? তো যেহেতু তৃতীয় স্টেট বিপ্লব করছে, তো তৃতীয় স্টেটই জাতীয় পরিষদ গঠন করছে। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় স্বাধীনতা ও সমতার ধারণা কোন স্লোগানে প্রকাশিত হয়? ফরাসি বিপ্লবের সময় শ্লোক কি কি ছিল? স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের কথা, তাই তো? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তো এই যে
এই যে কথা, এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে হবে, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের কথা। ওকে, এটা ফরাসি বিপ্লবের সময়কালে মূল যে আলোচনার যে বিষয়বস্তু সেটি। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন স্থানে স্টেট জেনারেলের বৈঠক হয়? স্টেট জেনারেলের বৈঠক হচ্ছে কোথায়? না ভার্সাই প্রাসাদে। হ্যাঁ, ভার্সাই প্রাসাদে, অট্টালিকাতে। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় অর্থনৈতিক কারণগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ ছিল? অর্থনৈতিক কারণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আমেরিকার স্বাধীনতার যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ। ফ্রান্সের রাজা সোরস লুই তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন, যার ফলে বিশাল একটা অর্থনৈতিক বোঝা ফ্রান্সের ওপর নেমে আসছে এবং বেকারত্ব বাড়ছে, মূল্য বৃদ্ধি হচ্ছে, যে কারণে মানুষজন বিক্ষোভে ফেটে পড়ছেন এবং রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন দল রাজতন্ত্রের বিরোধিতা করেন? তো ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের বিরোধিতা করে জিরোন্ডিন, এই যে দলটি, এরা রাজতন্ত্রের বিরোধিতা করেন, মাথায় রাখার চেষ্টা করবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের সময়কালে কে প্রধান নেতা ছিল? সন্ত্রাসের রাজত্বের সময়কালে অবশ্যই প্রধান নেতা ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার। রোবেসপিয়ার নিয়ে এবং গিলোটিন নিয়ে নেক্সট ভিডিও আমরা কালকে আপলোড করব, তো চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বে গিলোটিনের প্রধান ব্যবহার কি ছিল? গিলোটিন এই জিনিসটির নাম কি? এটা হচ্ছে একটা যন্ত্র। ওকে, এবং এই যন্ত্রটা বেসিক্যালি মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যবহৃত করা হতো। মৃত্যুদণ্ড কার্যকর বলতে কি না, গিলোটিনের মধ্যে মাথা ঢুকিয়ে কাঠের ফলক একটা হঠাৎ করে ফেলা হতো, যে ফলে শিরোচ্ছেদ হয়ে যেত। তো কম যন্ত্রণাময় একটা মৃত্যুদণ্ডের জন্য গিলোটিন বলে এক ডাক্তার এই গিলোটিন যন্ত্রের আবিষ্কার করছে। ওকে, ডিটেলস আমরা নেক্সট ক্লাসে যখন টপিকটা আলোচনা করবো তখন পড়বো, কিন্তু মাথায় রাখবেন সন্ত্রাসের রাজত্বে এই গিলোটিন ফরাসিতে কিন্তু বিশালভাবে ব্যবহার করা হচ্ছে, যেটা একটা মৃত্যুর জন্য একটা কার্যকরী যন্ত্র হিসাবে আমরা জানতে পারছি। ওকে, তো ইম্পর্টেন্ট প্রশ্ন গিলোটিনের প্রশ্নটি। আচ্ছা, সন্ত্রাসের রাজত্বের সময় কোন সংস্থা ক্ষমতায় ছিল? যখন সন্ত্রাসের রাজত্ব হচ্ছে রোবসপিয়ারের নেতৃত্বে, তখন ক্ষমতায় ছিল কে? না পাবলিক সেফটি কমিটি। পাবলিক সেফটি কমিটি। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, রোবসপিয়ারের পতন কোন বছরে শুরু হয়? 1794 সাল থেকে রোবসপিয়ারের পতন শুরু হচ্ছে। আচ্ছা, সন্ত্রাসের রাজত্বের সময়কালে কোন দল প্রভাবশালী ছিলেন? না জ্যাকোবিন। জ্যাকোবিনরা সবচেয়ে প্রভাবশালী ছিলেন। জ্যাকোবিন, গিরন্ডিন, রয়্যালিস্ট, সাকুলত, জ্যাকোবিন হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন, গিলোটিনের নামকরণ কার নাম থেকে হয়? তো ডক্টর জোসেফ গিলোটিন, অবশ্যই মাথায় রাখতে হবে যে ডাক্তার গিলোটিন যন্ত্র আবিষ্কার করছেন, তো ডক্টর জোসেফ গিলোটিন। ওকে, আচ্ছা, সন্ত্রাসের রাজত্বের সময় কতজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল? নেক্সট প্রশ্ন, সন্ত্রাসের মৃত্যুর সময়ে প্রায় 17,000 মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, সন্ত্রাসী রাজত্বের সময় কোন রাজা মৃত্যুদণ্ড প্রাপ্ত হন? লুই সোরস। লুই সোরসকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। লুই সোরস ফ্রান্স থেকে পালানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু পরে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তো সন্ত্রাসের রাজত্বের সময়কালে 1794-95 এই সময়কালে। ওকে, আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে কোন সময় কোন দল গণতন্ত্রের পক্ষে ছিল? ফরাসি বিপ্লবের সময় গণতন্ত্রের পক্ষে বা ডেমোক্রেসির পক্ষে ছিল জ্যাকোবিন দল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা মহিলাদের মিছিল নামে পরিচিত? মহিলাদের মিছিল মানে কি না, ভার্সায়ে একবার মহিলারা খাদ্যের দাবিতে মিছিল করছিল। ওকে, সেটা কি মহিলাদের মিছিল বা উইমেন্স মার্চ বলা হচ্ছে, মাথায় রাখার চেষ্টা করবেন, ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফরাসি বিপ্লবের সময় কোন বছর রাজতন্ত্র বিলুপ্ত হয়? রাজতন্ত্র বিলুপ্ত হয় 1792 সালে। ওকে, রাজতন্ত্র বিলুপ্ত হয়, তারপরে সন্ত্রাসের রাজত্ব শুরু হয়। পরবর্তীকালে আমরা দেখবো ফ্রান্সে নেপোলিয়ন শাসন শুরু করছেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা আছে, যেগুলো আমরা আস্তে আস্তে আলোচনার যে টপিকগুলো আলোচনা করছি সেখানে আমরা পড়বো, কিন্তু আপনাদের এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে 1792 সাল রাজতন্ত্র বিলুপ্ত হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট কোন দ্বীপে জন্মগ্রহণ করেন? নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন কোরসিকা দ্বীপে। ওকে, কোরসিকা দ্বীপে তিনি জন্মগ্রহণ করে, একটু খেয়াল রাখার চেষ্টা করবে। আচ্ছা, নেপোলিয়নের প্রধান অভ্যন্তরীণ সংস্কারের নাম কি? নেপোলিয়ানিক কোড। আমরা সকলেই জানি, ছোট থেকেই পড়ছি, নেপোলিয়ানিক কোড হচ্ছে নেপোলিয়নের যে শাসন সংক্রান্ত যে সংস্কার বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্মস, সেটাকে বলা হচ্ছে নেপোলিয়ানিক কোড। এবং নেপোলিয়নিক কোড কোন বছর প্রবর্তিত হয়? পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন কোড প্রবর্তিত হয় 1804 খ্রিস্টাব্দে।
আপনাদের মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, নেপোলিয়ন কোডের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? নেপোলিয়ন কোডের প্রধান বৈশিষ্ট্য ছিল সেকিউলার এবং ইকুয়ালিটির যে আইন বা সমতা বা ধর্মনিরপেক্ষতার আইন প্রশাসনের সুবিধার্থে সেটার প্রয়োগ করা। এটাই ছিল নেপোলিয়ন কোডের প্রধান বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট। আচ্ছা, নেপোলিয়ন কোড আমরা ডিটেলসে পড়ব পরবর্তীতে। আচ্ছা, নেপোলিয়নের কোন যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেন? নেপোলিয়ন কোন যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেন? অস্টারলিচের যুদ্ধে। ওকে, কোন যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করেন? অস্টারলিচের যুদ্ধে। ওকে, নেপোলিয়ন কিন্তু আপনাদের এসএসসির জন্য ইম্পর্টেন্ট, নেপোলিয়ন থেকে প্রশ্ন পাবেনই পাবেন, এবং আমি যাবতীয় অনেক প্রশ্ন নেপোলিয়ন রিলেটেড এই পিডিএফ এর মধ্যে রেখেছি, তো আপনারা সহজেই দেখে নিতে পারবেন। ওকে, ক্লাসটির সাথে থাকুন, কারণ আমরা ক্লাসে অনেক এক্সট্রা ফ্যাক্টসও বলে থাকি যেগুলো মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, পিডিএফ এ সবকিছু থাকে না। তো ক্লাসটির সাথে থাকুন, আমরা পিডিএফটা পরবর্তীকালে টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করে দেবো, যেটা টেলিগ্রাম গ্রুপটার নাম হচ্ছে সার্থক ইতিহাস পাঠ, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, তো আমরা কিছুদিন পর আপলোড করব। এখন আপাতত ক্লাসটি 200টি প্রশ্নই মন দিয়ে শুনুন, কারণ প্রশ্ন শোনাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। প্রশ্নের সাথে পরিচিতি বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। যত বেশি প্রশ্ন দেখবেন জানবেন, তত কিন্তু এসএসসি প্রিপারেশন আরো মজবুত হবে। ওকে, আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পতনের চূড়ান্ত ঘটনা কোনটি? নেপোলিয়নের চূড়ান্ত ঘটনা হচ্ছে ওয়াটারলু যুদ্ধ, যে যুদ্ধে নেপোলিয়ন হেরে যাচ্ছেন এবং এখান থেকেই নেপোলিয়নের যে ডিক্লাইন সেটা শুরু হচ্ছে। ওকে, মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ওয়াটারলু যুদ্ধ কবে হচ্ছে? ওয়াটারলু যুদ্ধ হচ্ছে 1815 সালে। তো 1815 সাল থেকেই মোটামুটি নেপোলিয়নের পতন শুরু। ওকে, আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন দল রাজনৈতিক দল মধ্যপন্থী ছিল? না রাজতন্ত্রের পক্ষে না গণতন্ত্রের পক্ষে। কোন দল ছিল? গিরন্ডিন। মাথায় রাখার চেষ্টা করবেন, রয়্যালিস্টরা ছিল রাজতন্ত্রের পক্ষে, জ্যাকোবিনরা ছিল গণতন্ত্রের পক্ষে, আর শাহকুলত ছিল তৃতীয় যে স্টেট তার মেম্বার। ওকে, শাহকুলো মানে ভবকুরেদের বলা হচ্ছে, যারা বিপ্লবে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো গিরন্ডিন যে দল তারা মধ্যপন্থা ছিল, মানে দুটো দলের পক্ষেই ছিল না, রাজতন্ত্র বা গণতন্ত্র। ওকে, আশা করছি মনে থাকবে। 32 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন বছর প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? 1791 খ্রিস্টাব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম সংবিধান কবে প্রণয়ন করা হয়? 1791 খ্রিস্টাব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের সময় কোন নেতা গিলোটিনে মৃত্যুদণ্ড প্রাপ্ত হন? গিলোটিনে মৃত্যুদণ্ড দেওয়া হয় কোন নেতাকে? না জর্জ দান্ত। ওকে, জর্জ দান্তকে বেসিক্যালি মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম চালু করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রিটেনের বিরুদ্ধে। ওকে, ব্রিটেনের বিরুদ্ধে তিনি কন্টিনেন্টাল যে সিস্টেম বা মহাদেশীয় অবরোধ বাংলায়, ওকে, কোন দেশের বিরুদ্ধে শুরু করেন? সেটি হচ্ছে ব্রিটেন। মাথায় রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ওকে, 35 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন রাশিয়া আক্রমণ কোন বছরে ব্যর্থ হচ্ছে? কোন বছর রাশিয়া আক্রমণ করছেন? 1812 খ্রিস্টাব্দ, এবং সেটি ব্যর্থ হচ্ছে, এবং 1814 সালে তিনি পরাজিত হচ্ছেন ওয়াটারলু যুদ্ধে, আমরা দেখতে পাচ্ছি, এবং তার পতন হচ্ছে। ওকে, 36 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত? টেনিস কোর্টের শপথ হচ্ছে তৃতীয় স্টেটের যে মেম্বার তারা জাতীয় পরিষদ গঠনের জন্য শপথ নিচ্ছে, যে শপথটাকে টেনিস কোর্টের শপথ বলা হচ্ছে। ওকে, তৃতীয় স্টেটের মানুষরা শপথটা নিচ্ছে, কোথায় শপথ নিচ্ছে? না টেনিস কোর্টে, এবং জাতীয় পরিষদ গঠনের জন্য, মাথায় রাখবেন। আচ্ছা, নেপোলিয়নকে প্রথম নির্বাসন কোথায় দেওয়া হয়? প্রথম নির্বাসন হচ্ছে এলবাতে। ওকে, এলবা দ্বীপে তাকে প্রথম নির্বাসন দেওয়া হচ্ছে। কোর্সিকা দ্বীপে তার জন্ম, মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন বছরে ডিরেক্টরি শাসন প্রতিষ্ঠিত হয়? ডিরেক্টরি শাসন প্রতিষ্ঠিত হয় 1795 খ্রিস্টাব্দে। ওকে, মাথায় রাখতে হবে। নেপোলিয়ন কোন ঘটনার মাধ্যমে ক্ষমতা দখল করেন? না ব্রুমেয়ারের অভ্যুত্থানের মাধ্যমে। ওয়াটারলু যুদ্ধতে তার পতন ঘটছে, এবং তার শুরু বা তার জীবনের যে জার্নি সেটা রাজার হিসাবে বা নেপোলিয়ন সম্রাট হিসাবে যে জার্নি সেটা শুরু হচ্ছে ব্রুমেয়ারের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে। ওকে, মাথায় রাখতে হবে। আচ্ছা, নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সের কোন শহর প্রশাসনিক কেন্দ্র ছিল? মানে তার সময়কালে মূল সেন্টার কি ছিল? না প্যারিস। ইম্পর্টেন্ট, এখনো ফ্রান্সের ইম্পর্টেন্ট শহর প্যারিস। তো প্যারিস নেপোলিয়নের সময়কালে একটা ইম্পর্টেন্ট শহর হিসাবে ডেভেলপ করছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন দল সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে? তো সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে যে দল সেটি হচ্ছে শাহকুলত। শাহকুলত কারা আমি ইতিমধ্যে বলেছি। ওকে, আচ্ছা,
নেপোলিয়নের সাম্রাজ্যের সর্বোচ্চ সম্প্রসারণ কোন বছরে হয়? সর্বোচ্চ সম্প্রসারণ হচ্ছে 1810 সালে। তিনি এই সময় অস্ট্রিয়া, প্রাশিয়া, ফ্রান্স এবং সমুদ্রপথের অনেকটা জায়গা জুড়ে তার সাম্রাজ্য বিস্তার করছেন 1810 সাল নাগাদ, এবং 1812 পর থেকে তার মোটামুটি পতন শুরু হচ্ছে। ওকে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, ম্যারি অ্যান্টিওনেট কে? কেক খাও রানী। ওকে, যেটা অলরেডি বলেছি। তো কোন বছরে তার মৃত্যুদণ্ড হচ্ছে? 1793 সাল। ওই একই বছরে ষোড়শ লুইয়েরও মৃত্যুদণ্ড হচ্ছে, যেটা আমরা হয়তো পরবর্তী প্রশ্নে পেতে পারি। ওকে, 1793 সালে ম্যারি অ্যান্টিওনেটের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওকে, তো যিনি কেক খাও রানী বলে বিখ্যাত ছিল, ষোড়শ লুই এর পত্নী। আর ফরাসি বিপ্লবের সময় কোন রানী ছিলেন যদি প্রশ্ন আসে, তো ম্যারি অ্যান্টিওনেট। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, নেপোলিয়ন কোন যুদ্ধে ব্রিটেনের নেতৃত্ব জোট তাকে পরাজিত করে? নেপোলিয়ন ব্রিটেনের কাছে পরাজিত হয় যে যুদ্ধে, সেটার নাম হচ্ছে লিপজিকের যুদ্ধে। ওকে, লিপজিকের যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন, মাথায় রাখার চেষ্টা করতে হবে, ব্রিটেনের কাছে। ওকে, আচ্ছা, 45 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের সময় কোন আইন বিপ্লবে বিরোধীদের দ্বন্দ্ব দিত? ওকে, বিপ্লব বিরোধীদের দ্বন্দ্ব দিচ্ছে কোন আইন? না সাসপেক্টস আইন। ওকে, যারা বিপ্লবের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে সাসপেক্টস আইনে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে দণ্ড দেওয়া হচ্ছে বা শাস্তি দেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন দার্শনিক সমাজের চুক্তির ধারণা দেন? সমাজের চুক্তি মানে সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট কথাটিও থাকতে পারে, তো মাথায় রাখবেন। সোশ্যাল কন্ট্রাক্টের ধারণা কে দিচ্ছে? জিজ্যাক রুসো, এবং তার বই গ্রন্থটির নামই হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। এবং তিনি আরেকটি গ্রন্থ লিখেছেন যেটির নাম হচ্ছে এমিল। ওকে, এমিল কার লেখা, সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা, এই প্রসঙ্গে মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের শাসনকালে কোন ধর্মের সঙ্গে চুক্তি হয়? ক্যাথলিকদের সাথে তার চুক্তি হয়েছিল। ওকে, ক্যাথলিক বা খ্রিস্টান রিলিজিয়ানের সাথে তার চুক্তি হচ্ছে, মাথায় রাখবেন। ফরাসি বিপ্লবের সময় কোন গ্রন্থ ফ্রান্সে প্রভাব ফেলে? ফ্রান্সে প্রভাব ফেলছে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি, সমাজের চুক্তি গ্রন্থটি। এবং বাকি গ্রন্থগুলো লেখকগুলো বলে দিচ্ছি, প্রিন্স মেকিয়াভেলি, লেভিয়াথান হচ্ছে হবস, রিপাবলিক হচ্ছে প্লেটোর। ওকে, রিপাবলিক প্লেটো বা অ্যারিস্টটল, একটু কনফিউশন আছে আমার, একটু আপনারা চেক করে নেবেন। ওকে, তো অ্যারিস্টটল হয়তো সম্ভবত, একটু চেক করে নেবেন, এই জায়গাটি আমি কনফিউশন আছে, আমি বলছি না, কিন্তু লেভিয়াথান হচ্ছে হবস, প্রিন্স হচ্ছে মেকিয়াভেলি। ওকে, আচ্ছা, 49 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের সেনাবাহিনী কি নামে পরিচিত ছিল? নেপোলিয়নের সেনাবাহিনীকে বলা হতো গ্র্যান্ড আর্মি। ওকে, গ্র্যান্ড আর্মি, ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। 50 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন সংস্কার শিক্ষা ব্যবস্থায় উন্নতি আনে? তো লিজের প্রতিষ্ঠা করছেন, এটা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রিফর্ম করছে, তো এটি আপনাদের মাথায় রাখতে হবে। তো আমরা 50টি প্রশ্ন আলোচনা করলাম, এখনো 150টি প্রশ্ন আলোচনা করব, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, কারণ যদি এসএসসি পাস করতে হয়, ইতিহাস এসএসসি পাস করতে হয়, অবশ্যই এই এমসিকিউ রিলেটেড আমাদের যে জায়গাগুলো সেগুলো বেশি মাত্রায় মনোযোগ দিতে হবে। ওকে, দরকারে ভিডিওটি বারবার শুনতে হবে যাতে আপনাদের স্মরণে থাকে। ওকে, আরো 150টি প্রশ্ন আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন দল রাজতন্ত্রের সমর্থক ছিল? রয়্যালিস্টরা। আমি অলরেডি পুরো তিনটেই বলেছি, রয়্যালিস্টরা রাজতন্ত্র, জ্যাকোবিনরা গণতন্ত্র, গিরন্ডিনরা হচ্ছে মধ্যপন্থী, মানে তারা কোনো দলেরই সমর্থক ছিলেন না। ওকে, আচ্ছা, 52 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন যুদ্ধে তিনি রাশিয়ায় বড় ক্ষতির সম্মুখীন হয়? তো বড় ক্ষতি, রাশিয়ার বিরুদ্ধে তিনি যে যুদ্ধের সম্মুখীন হচ্ছে সেটার নাম হচ্ছে বড়দিনোর যুদ্ধ। ওকে, বড়দিনোর যুদ্ধ, মাথায় রাখতে হবে। সন্ত্রাসের রাজত্বের সময় কোন নেতা জ্যাকোবিনদের নেতৃত্ব দেন? জ্যাকোবিনদের নেতৃত্ব দিচ্ছেন রোবসপিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোবসপিয়ার। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের শাসনকালে কোন দেশ ফ্রান্সের মিত্র ছিল? ফ্রান্সের তো সবাই শত্রু পাচ্ছি, রাশিয়া, ব্রিটেন, তো ফ্রান্সের মিত্র বা বন্ধু রাষ্ট্র কে ছিল? না স্পেন। ওকে, এটিও মাথায় রাখতে হবে, স্পেন ছিল নেপোলিয়নের বন্ধু রাষ্ট্র। 55 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ষোড়শ লুই পলায়ন করার চেষ্টা করছেন কোন বছরে? আর 1791 তিনি পলায়নের চেষ্টা করছেন, অ্যারেস্ট করা হচ্ছে 1793, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, গিলোটিনে তার মৃত্যু হচ্ছে সম্ভবত, তো 1793 সাল। আচ্ছা, সন্ত্রাসের রাজত্বের সময় কোন বছর রোবেসপিয়ারকে গ্রেপ্তার করা হচ্ছে? ওকে, রোবেসপিয়ারকে গ্রেপ্তার করা হচ্ছে 1100। এটি ভুল আছে, এই প্রশ্নটি ভুল আছে, এই প্রশ্নটি ভুল আছে, এটি দেখবেন না। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন গ্রন্থ প্রকাশিত হয়? ক্যান্ডিডে। ওকে,
ফরাসি বিপ্লবের সময় কোন গ্রন্থ প্রকাশিত হয়? ক্যান্ডিডে, CANDIDE, ক্যান্ডিডে, ভলতিয়ারের লেখা গ্রন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ। ওকে, ক্যান্ডিডে। লেভিয়াথান কার লেখা? হবসের। প্রিন্স কার লেখা? বলে দিয়েছি অলরেডি, ম্যাকিয়াভেলির। ওয়েলথ অফ নেশনস কার লেখা? অ্যাডাম স্মিথ। ওকে, মাথায় রাখবেন। ওকে, নেক্সট প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন সংস্কার কৃষকরা মুক্তি পায়নি? কোন সংস্কারে কৃষকদেরকে মুক্তি দেওয়া হয়? ওকে, সামন্ততন্ত্র বিলোপ। নেপোলিয়ন এসে ফিউডালিজমের পতন ঘটাচ্ছেন, যেটা কৃষকদের মুক্তি দিতে সাহায্য করছে। ওকে, ইম্পর্টেন্ট। 59 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন শ্রেণী ধর্মীয় ক্ষমতা ধারণ করত? প্রথম স্টেট অর্থাৎ ফার্স্ট স্টেট। ফার্স্ট স্টেটে কারা ছিল? ক্লার্জি বা যাজক বা পুরোহিতরা, যারা ধর্মের সাথে রিলেটেড ছিলেন। সেকেন্ড স্টেট ছিল অ্যারিস্টোক্র্যাট বা অভিজাতরা। ওকে, অ্যারিস্টোক্র্যাটদেরও আবার দুটো ভাগ ছিল। ওকে, পোশাকি অভিজাত এবং অশীধারী অভিজাত। ওকে, তো এই জিনিসগুলো আমরা ফরাসি বিপ্লবে যে ক্লাসটি সেখানে আলোচনা করেছি, সেখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, 60 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন যুদ্ধ 3 সম্রাটের যুদ্ধ নামে পরিচিত? 3 সম্রাটের যুদ্ধ নামে পরিচিত যে যুদ্ধ, সেটার নাম হচ্ছে অস্টারলিচের যুদ্ধ। ওকে, অস্টারলিচের যুদ্ধ মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, নেপোলিয়নের কোন নীতি ইউরোপের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে? নেপোলিয়নের কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় যে বাণিজ্য নীতি, সেটা বেসিক্যালি তার যে বাণিজ্য, ইউরোপের যে বাণিজ্য বা ট্রেড সিস্টেম, সেটাকে কন্ট্রোল করছে। ওকে, নেক্সট প্রশ্ন, 62 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন দার্শনিক আইনের শাসনের কথা বলেন? আইনের শাসনের কথা বলছেন মন্তেস্কু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। মন্তেস্কু সম্পর্কে আপনাদের বলে দিই, মন্তেস্কু যে বইটি লিখছেন, দ্য স্পিরিট অফ লস। ওকে, এই গ্রন্থটি তিনি লিখছেন, যেখানে তিনি সেপারেশন অফ পাওয়ারের কথা বলছে বা ক্ষমতার বিভাজনের কথা বলছে। ওকে, তো ক্ষমতার বিভাজন বলতে কি না, বিচার ব্যবস্থা একজনের হাতে থাকুক, প্রশাসন একজনের হাতে থাকুক, এইরকম যে ক্ষমতার বিভাজন বা আইনের শাসনের কথা, সেটা মন্তেস্কু বলছেন। তার লেখা বইটির নাম কি না, স্পিরিট অফ লস। রুশোর লেখা বইটির নাম কি? ইমেল বা সোশ্যাল কন্ট্রাক্ট। ভলতেয়ারের লেখা বইটির নাম কি? ক্যান্ডিড। মাথায় রাখবেন, তিনজন ছিল বিখ্যাত ফিলোসোফার ফরাসি বিপ্লবের সময়, যারা ইন্সপায়ার করছেন জনগণকে রাজার বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করার জন্য। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, নেপোলিয়নের সময়কালে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা থাকছে? নেপোলিয়নের সময়কালে যে শাসন ব্যবস্থা, সেটার নাম হচ্ছে এম্পায়ার বা সাম্রাজ্যবাদী শাসন। কারণ নেপোলিয়ন নিজেকে সম্রাট বলছেন, তিনি সাম্রাজ্যবাদী ছিলেন এবং তিনি সাম্রাজ্যের প্রশাসনকে গুরুত্ব দিচ্ছেন। তো সাম্রাজ্যের যে শাসন, সেটা তিনি সেই সময়কালে গুরুত্ব দিচ্ছেন। অনেকে প্রজাতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি করে দিতে পারে, বাট এটা মাথায় রাখতে হবে। ওকে, 64 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের সময় কোন নেতা মৃত্যুদণ্ডের বিরোধিতা করেন? মৃত্যুদণ্ডের বিরোধিতা করছেন কোন রাজা? না, দান্ত। ওকে, তো দান্তকে মৃত্যুদণ্ডের বিরোধিতা করছেন, তিনিই পরবর্তীকালে তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওকে, দুর্ভাগ্যের বিষয়, যাই হোক। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা ফ্রান্সে অর্থনৈতিক সংকট বৃদ্ধি করে? না, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ, যেটি ফরাসি বা ফ্রান্সে অর্থনৈতিক সংকট বৃদ্ধি করছে। 66 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন যুদ্ধে তিনি প্রাশিয়াকে পরাজয় করেন? প্রাশিয়াকে পরাজয় করছেন জেনা আউস্টাউট বা জিনা আউস্টাউট যে যুদ্ধ, সেই যুদ্ধে তিনি প্রাশিয়াকে পরাজিত করছেন। ওকে, কোন যুদ্ধে কাকে পরাজয় করছে, কার কাছে পরাজিত হচ্ছে নেপোলিয়ন, কত সালে, জায়গাটি ইম্পর্টেন্ট, আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন নেপোলিয়ন পড়বো, নিশ্চয়ই এই জায়গাটি ভালো করে আপনাদেরকে বলে দেবো, যাতে আপনারা মনে রাখতে পারেন। ওকে, আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা রাজার পলায়ন নামে পরিচিত ছিল? রাজার পলায়ন নামে পরিচিত ছিল যে ঘটনা, সেটার নাম হচ্ছে ভার্জেনেস ফ্লাইট। ওকে, ভার্জেনেস ফ্লাইট। ওকে, একটু আনকমন প্রশ্ন, কিন্তু মাথায় রাখতে হবে। নেপোলিয়নের শাসনকালে কোন দেশ ফ্রান্সের শত্রু ছিল? ফ্রান্সের শত্রু ছিল ব্রিটেন। ফ্রান্সের বন্ধু কে ছিল? স্পেন। ব্রিটেন ছিল শত্রু, স্পেন ছিল বন্ধু। ওকে, মাথায় রাখবেন। নেপোলিয়ন কোন যুদ্ধে তিনি স্পেনে গেরিলা যুদ্ধে পরাজিত হচ্ছেন? কোন যুদ্ধে নেপোলিয়ন স্পেনে পরাজিত হচ্ছেন এবং গেরিলা যুদ্ধে পরাজিত হচ্ছেন? মাথায় রাখতে হবে, পেনিনসুলার যুদ্ধে। পেনিনসুলার যুদ্ধে। ওকে, আমি আবারও বলছি, নেপোলিয়ন কোন যুদ্ধে কার কাছে জিতছেন, কার কাছে হারছেন, কবে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে টেবিল আকারে তৈরি করে রাখতে হবে। সেই কাজটি আমি করে দিতে পারি পরবর্তীকালে যখন নেপোলিয়নের ভিডিও আসবে। ওকে, সঙ্গে থাকবেন। তো 70 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন দার্শনিক স্বাধীনতার কথা বলেন? স্বাধীনতার কথা বলছেন রুশো। তো ইম্পর্টেন্ট, জি জ্যাক রুশো, ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন।
আপনাদের জন্যই আমি এই উদ্যোগটা নিয়েছি। এমসিকিউ আমরা 200টা প্রশ্নের প্রায় 10টা সিরিজ করব। এটি হচ্ছে ইউরোপের ইতিহাসের ফার্স্ট পার্ট। পরবর্তীতে কিছুদিনের মধ্যে আমি সেকেন্ড পার্ট আপলোড করব। তো ইউরোপের ইতিহাস থেকে আপনারা 400টি প্রশ্ন পাচ্ছেন, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা প্রশ্ন দেখে বুঝতে পারছেন এই রিলেটেড বা এই ধরনের প্রশ্নই এসএসসিতে আপনারা আশা করতে পারেন। এবং এই 2000 প্রশ্ন যদি কেউ দেখে যান, দেখবেন অনেকগুলো প্রশ্নই কমন পাচ্ছেন। ওকে, তো ভিডিও মিস করা যাবে না। এর পাশাপাশি আমি মডেল কোয়েশ্চেন করবো, মানে একদম সব ইউনিট বা সব মিশিয়ে 60টি করে প্রশ্নের 10টা ভিডিও বানাবো, যেটি আপনারা এক প্রকার মডেল প্রশ্ন হিসাবে দিতে পারবেন। ওকে, তো মডেল প্রশ্ন হিসাবে দিতে পারবেন, তো যেটি আপনারা মডেল প্রশ্ন হিসাবে দিতে পারবেন। তো সেই কারণে চ্যানেলটির সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। ওকে, আপনাদের জন্যই এই ভিডিওগুলো করা, অনেক সময়ের মাঝেও মানে জটিল সময়ের মধ্যেও সময় বার করে করা, যাতে আপনাদের সুবিধা হয়। যারা ফ্রিতে পড়ছেন, বাড়িতে পড়ছেন, কোচিং ছাড়া প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওগুলো বেসিক্যালি। আচ্ছা, 70 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করলাম। 71 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কোন সংস্কারে ফ্রান্সে অর্থনীতি স্থিতিশীল হয়? নেপোলিয়নের কোন সংস্কারে ফ্রান্সে অর্থনীতি স্থিতিশীল হয়? না ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করছেন, যেটাও ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা মাথায় রাখতে হবে। 72 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন শ্রেণী সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা পেত? সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা পাচ্ছে দ্বিতীয় এস্টেট। ওকে, দ্বিতীয় এস্টেটে কারা ছিল? অ্যারিস্টোক্র্যাটরা বা অভিজাতরা। তো তারা সামন্ততান্ত্রিক সুবিধা পাচ্ছে। আমরা যদি একটা স্ট্রাকচার করি, প্রথমেই হচ্ছে রাজা সোরসলুই, তারপরেই এই অ্যারিস্টোক্র্যাট বা পুরোহিতরা, যারা নিচের শ্রেণীর ওপর শোষণ চালাচ্ছেন। ওকে, তো এই সামন্ততান্ত্রিক প্রভু হিসাবে কিন্তু এই অভিজাতদেরকেই আমরা দেখতে পাচ্ছি, ফিউডাল লর্ড হিসাবে। তো তারা এই সুযোগ সুবিধাটা ভোগ করছেন, যেটাকে পরবর্তীকালে নেপোলিয়ন এসে সামন্ততান্ত্রিক প্রথাটাকেই বন্ধ করে দিচ্ছেন। ওকে, আচ্ছা, সন্ত্রাসের রাজত্বের সময় কোন দলকে মধ্যপন্থী বলা হচ্ছে? গিরন্দিন। এটা আমরা অলরেডি আলোচনা করেছি এটা। আচ্ছা, 74 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা ফ্রান্সে গণতন্ত্রের পক্ষে ছিল? গণতন্ত্রের পক্ষে ছিল যেটি, সেটা হচ্ছে রাজতন্ত্রের বিলোপ ঘটানো, যেটা পরবর্তীকালে গণতন্ত্রের শুরু ঘটাচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, নেপোলিয়ন কোন যুদ্ধে রাশিয়ার কাছে বড় ক্ষতির সম্মুখীন হয়? বড়দিনের যুদ্ধ, আলোচনা করেছি। আচ্ছা, ফ্রান্সের মৃত্যু হিসাবে প্রাথমিকভাবে কোন দেশ কাজ করেছিল? স্পেন। ওকে, এটা আমি আপনাদের সাথে একটু বলে দিই। স্পেন বেসিক্যালি ফ্রান্সের মিত্র ছিল বা নেপোলিয়নের বন্ধু ছিল, কিন্তু পরবর্তীকালে স্পেনের সাথেও যুদ্ধ হচ্ছে, পেনিনসুলার যুদ্ধ নেপোলিয়নের। তো এটিও মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের সময়কালে কোন নেতা জ্যাকোবিনদের মধ্যে উগ্রপন্থী নীতির জন্য পরিচিত ছিল? জ্যাকোবিনদের মধ্যে উগ্রপন্থী নীতির জন্য পরিচিত ছিলেন ম্যাক্সিমিলিয়ান রোবসপিয়ার, যিনি পরবর্তীকালে সন্ত্রাসের রাজত্ব শুরু করবেন। ওকে, আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা ফ্রান্সের রাজনৈতিক সচেতনতা বাড়াচ্ছে? মানে সব মানুষের মধ্যে পলিটিক্যাল কনসাসনেস, মানে ফ্রিডমের কথা, ইকুয়ালিটির কথা, ফ্র্যাটার্নিটির কথা, ব্রাদারহুডের কথা, কোন কোন ঘটনাটা বেসিক্যালি ছড়াচ্ছে? তো এটি হচ্ছে টেনিস কোর্টের যে শপথ তৃতীয় এস্টেটের, সেই ঘটনাটি। তো মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন, নেপোলিয়নের কোন নীতি ইউরোপে ব্রিটেনের বাণিজ্যিক প্রভাব কমানোর লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল? কন্টিনেন্টাল সিস্টেম, এটা অলরেডি বলেছি। আচ্ছা, আচ্ছা, কোন দার্শনিক গণতন্ত্র এবং সামাজিক চুক্তির কথা বলছেন? সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলছেন কোন দার্শনিক? বারবার বলছি জিজাক রুসো, এবং বারবার বলা এই কারণেই কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার বহু জায়গায় জিজ্ঞেস করা হয়েছে, তো মাথায় রাখতে হবে। আচ্ছা, সোরস লুই কবে পালানোর চেষ্টা করেছেন এবং ব্যর্থ হচ্ছেন? 1791 সাল, এটা আমরা আলোচনা করেছি। তারপরের প্রশ্ন, নেপোলিয়নের কন্টিনেন্টাল সিস্টেমের মূল উদ্দেশ্য কি ছিল? কন্টিনেন্টাল সিস্টেমের মূল উদ্দেশ্য ছিল ব্রিটেনের বাণিজ্যিক শক্তি হ্রাস করা। ব্রিটেনের যে মহাদেশীয় যে বাণিজ্য, সেই বাণিজ্যটাকে হ্রাস করা বা কমানোর উদ্দেশ্যেই কিন্তু কন্টিনেন্টাল সিস্টেম চালু করছেন নেপোলিয়ন। ওকে, আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন দার্শনিক ধর্মীয় সংস্কারের পক্ষে ছিল বা রিলিজিয়ানের যে রিফর্ম, সেই রিলেটেড কথা কে বলছেন? ভলতিয়ার। এটাও একটু মাথায় রাখবেন। আইন রিলেটেড কথা বলছেন বেসিক্যালি মন্তেস্কু, এবং সমাজ সংস্কারের কথা বা সামাজিক যে সংস্কারের কথা, প্রশাসনের সংস্কারের কথা যিনি বলছেন, তিনি হচ্ছেন রুশো। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, 84 নম্বর প্রশ্ন, নেপোলিয়ন কোন যুদ্ধে তিনি রাশিয়ার পোড়ামাটির নীতির কারণে বড় ক্ষতির সম্মুখীন হয়? তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি না, বড়দিনের যুদ্ধ। রাশিয়ায় পোড়ামাটি নীতি নেওয়া হয়েছিল যখন যুদ্ধ হচ্ছে,
তো পোড়ামাটি নীতির ফলে তারা যখন যুদ্ধ করতে যাচ্ছে তো বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এটিও একটু এই প্রসঙ্গে মাথায় রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন বা জায়গা। আচ্ছা, 85 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন সংস্কার ফ্রান্সের ধর্মীয় সহিষ্ণুতা বাড়ায়? বেসিক্যালি কনকর্দার যে সংস্কার, কনকর্দা, ওকে, কনকর্দা। ধর্মীয় সংস্কারের নাম হচ্ছে কনকর্দা, বাণিজ্য সংস্কারের নাম হচ্ছে কন্টিনেন্টাল সিস্টেম, এবং শিক্ষা সংস্কারের নাম হচ্ছে লিজে প্রতিষ্ঠা, এবং প্রশাসন সংক্রান্ত সংস্কারের নাম হচ্ছে নেপোলিয়ানিক কোড। তো চারটে কি ইম্পর্টেন্স এটা আমি বলে দিলাম, আশা করছি মনে রাখবেন। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন দল রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে ছিল? রয়্যালিস্টরা। হ্যাঁ, ফরাসি বিপ্লবের সময় বিপ্লব হচ্ছে, সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, সাম্য প্রতিষ্ঠা হোক, স্বাধীনতা প্রতিষ্ঠা হোক, কিন্তু রয়্যালিস্ট যে দল তারা বলছে না, রাজতন্ত্রই হোক, বিপ্লবের ফলে রাজা পরাজিত হোক কিন্তু আবার রাজতন্ত্রই আসুক। ওকে, তো কারা রাজতন্ত্রের পক্ষে ছিল? রয়্যালিস্টরা, মাথায় রাখবেন। আচ্ছা, 87 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের শাসনকালে কোন নীতি ইউরোপে ফ্রান্সের প্রভাব বিস্তারে ব্যর্থ হয়? ফ্রান্সের প্রভাব বিস্তারে ব্যর্থ হচ্ছে বেসিক্যালি কন্টিনেন্টাল সিস্টেম। ওকে, মাথায় রাখতে হবে। আচ্ছা, কোন দার্শনিক গণতন্ত্রের ধারণা প্রচার করেন? ডেমোক্রেসি, রিপাবলিকের কথা কে বলছেন বেসিক্যালি? তো মাথায় রাখতে হবে জি জ্যাক রুসো। ওকে, জি জ্যাক রুসো। আচ্ছা, নেপোলিয়নের কোন সংস্কার ফ্রান্সে কৃষকদের জমির মালিকানা দেওয়ার জন্য হেল্পফুল হিসাবে কাজ করছে? না সামন্ততন্ত্রের বিলোপ, যেটা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন বছর ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়? 1793 সাল, যে বছর ম্যারি অ্যান্টিওনেটেরও মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে। ওকে, 1791 সালে তিনি পালানোর চেষ্টা করছেন, অ্যারেস্ট হচ্ছেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ওকে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, নেপোলিয়নের শাসনকালে কোন চুক্তি ফ্রান্স এবং ক্যাথলিক চার্চের মধ্যে সম্পর্ককে উন্নত করে? কনকর্দার যে চুক্তি, ধর্মীয় সংস্কার বলতেই কনকর্দার যে সিস্টেম সেটাকে বলা হচ্ছে, এবং তিনি ক্যাথলিক চার্চের বা ক্যাথলিক ধর্মের সাথেই রিলেটেড ছিলেন, তো সেটিও মাথায় রাখবেন। এবং কোন চুক্তির মাধ্যমে এই ঘটনাটি ঘটছে? না কনকর্দার যে সিস্টেম বা কনকর্দার যে চুক্তি তার মাধ্যমে ঘটছে। ওকে, আচ্ছা, 92 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন যুদ্ধে তিনি রাশিয়া ও অস্ট্রিয়ার সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন? রাশিয়া এবং অস্ট্রিয়াকে পরাজিত করছেন একই সাথে অস্ট্রালিজের যুদ্ধে। ওকে, তো এই প্রশ্নটিও একই সাথে ইম্পর্টেন্ট প্রশ্ন, অস্ট্রালিজের যুদ্ধ ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে। 93 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন বছরে ডিরেক্টরি শাসন প্রতিষ্ঠিত হয়? ডিরেক্টরি শাসন প্রতিষ্ঠা হচ্ছে 1795 খ্রিস্টাব্দে। ডিরেক্টরি শাসন প্রতিষ্ঠা হচ্ছে 1795 খ্রিস্টাব্দে, ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। আচ্ছা, 98 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের কোন নীতি স্পেন এবং পর্তুগালে ব্যর্থ হয়? কোন নীতি? পেনিনসুলার যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে স্পেন এবং পর্তুগালে তার যাবতীয় যা নীতি সেগুলো কিন্তু ব্যর্থ হচ্ছে। ওকে, আচ্ছা, 95 নম্বর প্রশ্ন, সন্ত্রাসী রাজত্বের সময় কোন নেতা জ্যাকোবিনদের মধ্যে সাংবাদিক হিসেবে পরিচিত ছিল? জ্যাকোবিনদের মধ্যে সাংবাদিক হিসেবে পরিচিত ছিল জঁ পল মারা। ঠিক আছে, জঁ পল মারা, তো তিনি সাংবাদিক হিসেবে পরিচিত ছিল, মাথায় রাখার চেষ্টা করবেন। 96 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের কোন ঘটনা ফ্রান্সে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করে? গণতান্ত্রিক আন্দোলনের সূচনা করছে টেনিস কোর্টের শপথ, যে ঘটনাটি সম্পর্কে আমি অলরেডি বলেছি। নেপোলিয়নের কোন সংস্কার অর্থনৈতিক সংস্কার করছে বা অর্থনীতির ভিত্তি স্থাপিত করছে? না ব্যাংক অফ ফ্রান্সের প্রতিষ্ঠা। ওকে, তো 97 নম্বর প্রশ্ন এটি। আচ্ছা, ফরাসি বিপ্লবের সময় কোন বছরে ফ্রান্সের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1791 খ্রিস্টাব্দে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, 99 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের শাসনকালে কোন চুক্তি রাশিয়ার সাথে সম্পর্ককে উন্নতি করে? টিলসিটের চুক্তি। ওকে, টিলসিটের চুক্তি, রাশিয়ার সাথে তিনি কিন্তু পরাজিত হচ্ছেন বড়োদনের যুদ্ধে, এবং টিলসিটের চুক্তি করে যাতে সম্পর্কটা ঠিক থাকে। আচ্ছা, 100 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় কোন ঘটনা ফ্রান্সে রাজনৈতিক সংকট সৃষ্টি করে? লুই সোরসের পলায়ন। হঠাৎ করে রাজা পালাচ্ছে, রাজা পালানো মানে একটা বিশাল বড় ব্যাপার, তো তার পালানোটা কেন্দ্র করে একটা টার্মোয়াল সিচুয়েশন ক্রিয়েট হয়, কিন্তু পরবর্তীকালে আবার নেপোলিয়ন আদরে ফ্রান্সের পুনর্গঠন আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল 100টি প্রশ্ন আমরা অলরেডি আলোচনা করলাম, আরো 100টি আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওকে, তো আমরা পরবর্তী পার্ট 2 এই পরবর্তী 100টি প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি, যেটাও ইউরোপের ইতিহাস রিলেটেডই, যেগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা,
তো প্রথম প্রশ্ন, ভিয়েনা কংগ্রেস তার প্রধান উদ্দেশ্য কি ছিল? প্রথম প্রশ্নটা, সেকেন্ড প্রশ্নটা যদি দেখা যায়, ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হচ্ছে? 1815 খ্রিস্টাব্দ, মাথায় রাখবেন। এবং প্রধান উদ্দেশ্য কি ছিল? ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য যেটি ছিল সেটি হচ্ছে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের নেতৃত্বে কে ছিলেন? ভিয়েনা কংগ্রেসের নেতৃত্বে ছিলেন মেটার্নিক, ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। 4 নম্বর প্রশ্ন, মেটার্নিক কোন দেশের প্রতিনিধিত্ব করেছিলেন? মেটার্নিক বেসিক্যালি অস্ট্রিয়ার শাসক ছিলেন এবং অস্ট্রিয়ার প্রতিনিধিত্বই তিনি করছেন। মেটার্নিকের যে শাসন ব্যবস্থার যে মূল নীতি সেটা কি ছিল? রক্ষণশীলতা। মেটার্নিক একটু রক্ষণশীল ছিলেন। মেটার্নিকের শাসন ব্যবস্থা, তার রিলেটেড ভিডিও আমার চ্যানেলেই আসবে। ইউরোপের ইতিহাস আমরা আগে পড়ে নেব, কারণ আমরা ইন্ডিয়ান হিস্ট্রি অনেকটা পরিচিত, ইউরোপের ইতিহাসটা একটু সেইভাবে দেখি না, তো আমরা ইউরোপের ইতিহাসটাকে আগে কভার আপ করার চেষ্টা করবো। ওকে, তো মেটার্নিক ব্যবস্থার মূল নীতি ছিল রক্ষণশীলতা। ওকে, আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন জোট গঠিত হয়েছিল? ভিয়েনা কংগ্রেসের ফলে তৈরি হয়েছিল হোলি অ্যালায়েন্স। ওকে, ন্যাটো বেসিক্যালি কখন গঠিত হচ্ছে সকলেরই জানা। হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে আমেরিকা বেসড একটা অর্গানাইজেশন, ঠিক আছে। তো হোলি অ্যালায়েন্স ভিয়েনা কংগ্রেসের ফলে তৈরি হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, হোলি অ্যালায়েন্সের প্রধান প্রবক্তা কে ছিলেন? হোলি অ্যালায়েন্সের প্রধান প্রবক্তা ছিল জার আলেকজান্ডার প্রথম বা ফার্স্ট আলেকজান্ডার। ওকে, তো এটিও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। 8 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসে কোন দেশকে, 8 নম্বর প্রশ্ন বলতে এখানে 108 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের কোন দেশকে ফ্রান্সের বিরুদ্ধে বাফার রাষ্ট্র হিসেবে গঠন করা হয়? ফ্রান্সের বিরুদ্ধে বাফার রাষ্ট্র হিসেবে গঠন করা হয় নেদারল্যান্ডকে। ওকে, নেদারল্যান্ডস, ইম্পর্টেন্ট। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থার অধীনে কোনটির বিরোধিতা করা হয়েছিল? মেটার্নিক যেহেতু রক্ষণশীল ছিলেন, তিনি জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, লিবারালিজম এই নীতিগুলোকে তিনি বিরোধিতা করছেন। তিনি নিজে ট্র্যাডিশনাল বা রক্ষণশীল একটা মানসিকতার ছিলেন, অর্থোডক্স একটা মাইন্ডসেটের ছিলেন, যে কারণে তিনি ন্যাশনালিজম বা লিবারালিজম, লিবার্টি এই জিনিসগুলো বা এই পলিসিগুলোকে তিনি গুরুত্ব দিচ্ছেন না। ওকে, একটু মাথায় রাখার চেষ্টা করুন। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে ফ্রান্সের সীমানা কোন বছরের মানচিত্র অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়? ফ্রান্সের সীমানা নতুন করে রিক্রিয়েট করা হয় 1792 খ্রিস্টাব্দে। ওকে, 1792 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1830 সালের যে বিপ্লব সেটা কোন দেশে শুরু হয়েছিল? ফ্রান্সে শুরু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 1830 সালের যে বিপ্লব, সেই বিপ্লবের ফলে কোন রাজা বা কোন শাসক বেসিক্যালি ক্ষমতাচ্যুত হচ্ছেন? না, দশম চার্লস, চার্লস দশম, মাথায় রাখার চেষ্টা করবেন। এবং চার্লস দশমের পরবর্তীকালে বা এই বিপ্লবের হাত ধরে কি রাজা হচ্ছেন? লুই ফিলিপ। ঠিক আছে, যেটা নেক্সট প্রশ্ন, লুই ফিলিপ। ওকে, মাথায় রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা, 1830 সালে বিপ্লবের প্রধান কারণ কি? রক্ষণশীল নীতির বিরোধিতা করা, মানে রাজাদের যে রক্ষণশীল অর্থোডক্স একটা মাইন্ডসেট, তার বিরোধিতা করে এই বিপ্লব হচ্ছে এবং এই বিপ্লবের ফলে এই রক্ষণশীল নীতিকে বিরোধিতা করা হচ্ছে বা এর এগেনস্টে কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, 15 নম্বর প্রশ্ন, 1830 সালে বিপ্লবের ফলে কোন দেশ স্বাধীনতা লাভ করে? 1830 সালে বিপ্লবের ফলে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথায় রাখতে হবে। আচ্ছা, বেলজিয়াম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? নেদারল্যান্ড থেকে, নেদারল্যান্ডস থেকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1848 সালে যে বিপ্লব, সেই বিপ্লবকে কি নামে পরিচিত করা হয়? বসন্তকালীন বিপ্লব বলা হচ্ছে। ওকে, বসন্তকালীন বিপ্লব বলা হচ্ছে কোন বিপ্লবকে? 1848 সালের বিপ্লবকে। ওকে, মাথায় রাখবেন। আচ্ছা, 1848 সালে বিপ্লবের প্রধান আদর্শই কি ছিল? প্রধান আদর্শ ছিল ন্যাশনালিজম অ্যান্ড লিবারালিজম, জাতীয়তাবাদ আর উদারনীতিবাদ। ওকে, তো এই হচ্ছে 1848 সালে বিপ্লবের মেইন মোটিভ। আচ্ছা, 1848 সালে ফ্রান্সে কোন সরকার প্রতিষ্ঠিত হয়? 1848 সালে ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র বা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা হয়, এটা মনে করা হয়। ওকে, এবং 1848 সালে ফরাসি বিপ্লবের ফলে কোন রাজা ক্ষমতাচ্যুত হন? লুই ফিলিপ। ওকে, লুই ফিলিপ তিনি ক্ষমতাচ্যুত হচ্ছেন 1848 সালের যে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব, সেই বিপ্লবের হাত ধরে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, 1848 সালের বিপ্লবে কোন নেতা ইতালির একীকরণের জন্য বা ইউনিফিকেশন অফ ইতালির জন্য আন্দোলন করেছিলেন? কে? ম্যাজ্জিনি। ওকে, এটাও মাথায় রাখতে হবে। ম্যাজ্জিনি ইতালির যে ইউনিফিকেশন সেক্ষেত্রে তিনি বড় রোল প্লে করছেন, যিনি ইয়ং ইতালি গঠন করছেন একই সাথে, এটা মাথায় রাখবে।
ওকে। 23 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবে জার্মানিদের কি দাবি উঠেছিল? জার্মানিদেরও ন্যাশনাল ইউনিটি বা কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের দাবি উঠেছিল। জার্মানিতেও আমরা দেখতে পাবো, সেখানেও বেসিক্যালি বিসমার্ককে দেখতে পাবো, যারা যেটা ইউনিফিকেশনের জন্য লড়াই করছেন। এবং ইতালিতে আমরা মাজ্জিনিকে পাবো, পরবর্তীকালে ক্যাভুর, গ্যারিবোল্ডি এই নেতাদেরকে পাবো যারা ইতালির ইউনিফিকেশনের জন্য লড়াই করছেন। ওকে, মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কবে গঠিত হয়? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয় 1848 খ্রিস্টাব্দে এবং এর মূল লক্ষ্যই ছিল জার্মানির একীকরণ বা ওহো একটু ইন্টারাপশন হলো, তার জন্য সরি। সঙ্গে থাকুন। তো 1848 সালের যে বিপ্লব, সেখানে জার্মানির একীকরণ বা ইউনিফিকেশনের দাবি উঠছে। ওকে, আচ্ছা 24 নম্বর প্রশ্ন আমরা আলোচনা করলাম, 25 নম্বর প্রশ্ন আলোচনা করলাম। 26 নম্বর প্রশ্ন, 1848 সালের বিপ্লব কোন দেশে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল? অবশ্যই ফ্রান্সের বিপ্লব, ফ্রান্সই প্রভাব ফেলছে বেশি। আচ্ছা, 1830 সাল এবং 48 সাল এই যে দুই বিপ্লব, এই দুই বিপ্লবের প্রধান পার্থক্য কি? না, 1848 সালে বেশি মাত্রায় সমাজতন্ত্রের যে কথা সেটা বলা হচ্ছে। ওকে, বেশি মাত্রায় একটা সোশ্যাল রিফর্মের কথা বলা হচ্ছে, সোশ্যালিজমের কথা বলা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। সমাজতন্ত্রের প্রধান প্রবক্তা কে ছিল 1848 সালে বিপ্লবের সময়কালে? লুই ব্লু। ওকে, লুই ব্লু, এটিও আপনাদের মাথায় রাখতে হবে, একটি ইম্পর্টেন্ট ফ্যাকচুয়াল প্রশ্ন। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন, 1848 সালে কোন বই প্রকাশিত হয়েছিল যেটা সমাজতন্ত্রের ভিত্তি স্থাপন করছে? সকলেরই জানা উচিত বা জানেন, কার্ল মার্কসের লেখা, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো। তারা পরবর্তীকালে আরেকটি গ্রন্থও লিখছেন, দ্যাস ক্যাপিটাল। তো 1848 সালে মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো পাবলিশ হচ্ছে, যেখানে সোশ্যালিজমের কথা বলা হচ্ছে। মার্ক্সবাদী যে পলিসি, সেখানে আপনারা অনেকগুলো ধারা পাওয়া যায়, ক্লাস স্ট্রাগলের কথা বলা হয়, সেখানে অনেকগুলো পর্যায়ের কথা বলা হয়, প্রিমিটিভ কমিউনিজম। ওকে, প্রিমিটিভ কমিউনিজমের পরের ফেজটাকে বলা হচ্ছে কি না স্লেভ সোসাইটি, স্লেভ সোসাইটির পরে ফিউডাল সোসাইটি, ফিউডাল সোসাইটির পরে ক্যাপিটাল সোসাইটি, তারপরে সোশ্যালিস্ট সোসাইটি। তো তিনি এই 5 ধরনের সোসাইটির কথা বলছেন। তো কমিউনিস্ট ম্যানিফেস্টো আমরা মার্ক্সের যে ধারণা সেটি কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে পাই, কারো রচনা করছেন মার্কস এবং এঙ্গেলস। ওকে, আচ্ছা 31 নম্বর প্রশ্ন, 1848 সালের বিপ্লবের ফলে অস্ট্রিয়ায় কে ক্ষমতাচ্যুত হন? ক্ষমতাচ্যুত হচ্ছেন রক্ষণশীল নেতা মেটার্নিক। ওকে, 1848 সালে যে বিপ্লব হচ্ছে, হাঙ্গেরিতে কে নেতৃত্ব দিয়েছিলেন? লুই কোসুত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হাঙ্গেরিতে যে বিপ্লব হচ্ছে সেক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন লুই কোসুত। ওকে, আচ্ছা 33 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লব কেন ব্যর্থ হয়েছিল? 1848 সালের বিপ্লব ফ্রুটফুল হচ্ছে না, শেষ পর্যন্ত ব্যর্থ হচ্ছে কারণ নেতৃত্ব ঠিক মতো পাওয়া যাচ্ছে না এবং সকলের মধ্যে একটা ইন্টারনাল একটা কোয়ালিশন, ইন্টারনাল একটা কনফ্লিক্ট ছিল, যে কারণে এই বিপ্লব ব্যর্থ হচ্ছে। ওকে, একটু মাথায় রাখার চেষ্টা করবেন। 34 নম্বর প্রশ্ন, 1830 সালে বিপ্লবের ফলে কোন দেশে সংবিধান প্রণয়ন করা হয়? সংবিধান প্রণয়ন করা হচ্ছে ফ্রান্সে, ইম্পর্টেন্ট। 1848 সালের ফলে কোন দেশে দাসপ্রথা বিলোপ ঘটছে? না ফ্রান্সে। ওকে, মাথায় রাখতে হবে। আচ্ছা 36 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন দেশের ভূখণ্ড পুনর্নির্মাণ করা হয়? মানে ম্যাপটাকে আবার রিক্রিয়েট করা হয় কোন কোন দেশে? পোল্যান্ড, ইতালি, জার্মান, এই সবকটি। আচ্ছা, এমসিকিউর ক্ষেত্রে আপনাদেরকে একটা ট্রিক্স এক্ষেত্রে আমি বলে রাখার চেষ্টা করি, ঠিক আছে? ট্রিক্স, সব কটি যদি কোথাও থাকে, সব কটি উত্তর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 80%। ওকে, মানে যে কোনো পরীক্ষা, নেট, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, সব পরীক্ষার অ্যানালাইজ করে দেখা গেছে, যদি অল আর দ্য অ্যাবভ বা উপরের সব কটি এই অপশনটি থাকে, উত্তর হওয়ার চান্স কিন্তু বেশি ক্ষেত্রে 80%, মানে ওটাই উত্তর হয়। আবার যদি কোনো ক্ষেত্রে থাকে যে উপরের কোনোটিই নয়, এই রকম যদি অপশন থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তর হওয়ার চান্স 10%। উপরের কোনোটিই নয়, এই উত্তরটা খুব কম মাত্রায় হয়। 100% বলছি না, কিন্তু খুব কম মাত্রায় হয়। ওকে, তো এই দুটো ফ্যাক্টস, এই দুটো এমসিকিউ ট্রিক্স এই প্রসঙ্গে একটু মাথায় রাখবেন যদি কোনো প্রশ্নে কনফিউশন হয়। ওকে, আচ্ছা 37 নম্বর প্রশ্ন, ইউরোপের কোনটিকে মেটার্নিক কোনটিকে ইউরোপের কোচম্যান বলা হয়েছিল, বা কোচম্যান কোনটিকে বলা হয়েছিল? না, রক্ষণশীলতার যে পলিসি সেটাকে ইউরোপের কোচম্যান বলা হচ্ছে। আচ্ছা 1838 সালের
পোল্যান্ডের যে বিপ্লব সেটি কার বিরুদ্ধে হচ্ছে, কার এগেনস্টে পোল্যান্ডে বিদ্রোহ হচ্ছে, না রাশিয়ার বিরুদ্ধে। ওকে, একটু খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। এবং পোল্যান্ড বিদ্রোহ সেটা কি সফল হয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে ব্যর্থ হয়েছিল অফকোর্স, তো এটিও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবের সময় কোন শ্রেণী উঠে দাঁড়ায়? শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণী। মানে এতদিন ধরে এদের উপর ট্যাক্সেশন, এদের উপর যে অত্যাচার, এর এগেনস্টে লেবার ক্লাস এবং যে মিডিল ক্লাস তারা উঠে দাঁড়াচ্ছে। ওকে, এবং 1848 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্রান্সে কোন ধরনের ভোটাধিকার? সর্বজনীন পুরুষদের ভোটাধিকার আমরা পাচ্ছি। তখনও কিন্তু নারী ভোটাধিকার আমরা সেই মাত্রায় বা সেই অর্থে পাচ্ছি না, যেটাও ইম্পর্টেন্ট, এই প্রসঙ্গে মাথায় রাখতে হবে। ওকে, তো 1848 সালে যে ফ্রান্সের কোন ধরনের ভোটাধিকার প্রবর্তিত হচ্ছে, না সর্বজনীন পুরুষ ভোটাধিকার প্রবর্তিত হচ্ছে। ওকে, আচ্ছা, 1848 সালে বিপ্লবের সময় ইতালিতে কি ধরনের আন্দোলন হয়? একীকরণ আন্দোলন বা ইউনিফিকেশন মুভমেন্ট। 1838 সালের ফরাসি বিপ্লবকে কি নামে ডাকা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুলাই বিপ্লব বলে ডাকা হচ্ছে। ওকে, জুলাই বিপ্লব। এবং 1848 সালের বিপ্লবকে ফেব্রুয়ারি বিপ্লব বলা হচ্ছে। তো 1830-এরটা জুলাই, 1848-এরটা ফেব্রুয়ারি, এই দুটো আপনাদেরকে এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এই প্রশ্নটি পরবর্তীতেই আছে। আচ্ছা, 45 নম্বর প্রশ্ন, 1848 সালে কোন দেশে রক্ষণশীল শক্তি বিপ্লব দমন করে? অস্ট্রিয়াতে। ওকে, মাথায় রাখবেন। ভিয়েনা কংগ্রেসের ফলে কোন ধারণা দমন করার চেষ্টা করা হয়েছিল? ভিয়েনা কংগ্রেস যেহেতু মেটার্নিকের নেতৃত্বে গড়ে উঠছে, সেখানেও রক্ষণশীলতার বার্তা দেওয়া হচ্ছে, তো সেখানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই ধারণাগুলোকে দমন করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তো গণতন্ত্র এটির উত্তর হবে। আচ্ছা, 47 নম্বর প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থার অধীনে কোনটি লক্ষ্য ছিল? ইউরোপে নতুন করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। তিনি রক্ষণশীল শাসক ছিলেন এবং তিনি নতুন করে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। ওকে, আচ্ছা, 1830 সালে বিপ্লবের ফলে কোন দেশে রাজতন্ত্রের পরিবর্তে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? না ফ্রান্সে। ফ্রান্সে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। ওকে, আচ্ছা, 49 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবের সময় কোনটি শ্রমিক শ্রেণীর দাবি জানিয়েছিল? শ্রমিক শ্রেণীর কাজের অধিকার জানাচ্ছে। 50 নম্বর প্রশ্ন, 1848 সালে কোন দেশে জাতীয় কর্মশালা স্থাপন করা হয়? ন্যাশনাল ওয়ার্কশপ। কোথায় প্রতিষ্ঠা করা হয়? না ফ্রান্সে। ওকে, আমরা 150টি প্রশ্ন আলোচনা করলাম, আরো 50টি আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। আচ্ছা, 51 নম্বর প্রশ্ন, 1848 সালের বিপ্লবের সময় কোন শ্রেণী সমাজতন্ত্রের পক্ষে ছিলেন? শ্রমিক শ্রেণী। ওকে, শ্রমিক শ্রেণী সমাজতন্ত্রের পক্ষে ছিলেন, মাথায় রাখবেন। ভিয়েনা কংগ্রেসে কোন দেশের প্রভাব সবচেয়ে বেশি ছিল? অস্ট্রিয়ার প্রভাব ছিল, যেহেতু মেটার্নিক এর প্রধান লিডার ছিলেন সেই কারণে। ওকে, আচ্ছা, 53 নম্বর প্রশ্ন, মেটার্নিক কোন ধরনের শাসন ব্যবস্থাকে সমর্থন করতেন? স্বৈরতন্ত্র। ওকে, তিনি একটা ডিক্টেটরশিপ মাইন্ডসেটের লোকজন ছিলেন, অর্থোডক্স মাইন্ডসেটের লোক ছিলেন, কাজেই তিনি স্বৈরতন্ত্রের পক্ষে ছিলেন। ওকে, স্বৈরতন্ত্রের পক্ষে ছিলেন। আচ্ছা, 54 নম্বর প্রশ্ন, 1830 সালে যে বিপ্লব, সেই বিপ্লবের ফলে কোন দেশে গ্রিস স্বাধীনতার পথে অগ্রসর হয়? কোন দেশ স্বাধীনতার পথে অগ্রসর হয়? তো এটি হচ্ছে, মাথায় রাখবেন, গ্রিস। ওকে, গ্রিস। ওকে, তারপরের প্রশ্ন, 1848 সালে বিপ্লবের সময় কোন দেশে রাজা ফ্রেডরিক উইলিয়াম চতুর্থ ক্ষমতায় ছিলেন? রাজা ফ্রেডরিক উইলিয়াম চতুর্থ বা ফোর্থ ফ্রেডরিক উইলিয়াম ক্ষমতায় ছিলেন 1848 বিপ্লবের সময় কোন দেশে? না প্রাশিয়াতে। এটি 4টে অপশন, টাইপিং মিস্টেক হয়ে গেছে, একটু মার্জনা করবেন। ওকে, এতগুলো প্রশ্ন রেডি করতে একটু বিলম্ব হয়, একটু সময় লাগে। আচ্ছা, আর 1848 সালের বিপ্লবের সময় কোন দেশের সংবিধান প্রণয়নের দাবি উঠেছিল? জার্মানি, ফ্রান্স, ইতালি, সবকটি। দেখুন, সবকটি উত্তর কিন্তু সবসময় সবকটিই হয়, যেটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আচ্ছা, 57 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন ধারণা ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল? ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল শক্তির ভারসাম্যের যে নীতি, সেই নীতিটার কথা কিন্তু ভিয়েনা কংগ্রেসে আমরা বেসিক্যালি ইমপ্লিমেন্ট হতে দেখতে পারি। ওকে, আচ্ছা, আবার একটা ভুল, মেটার্নিক কোনটার বিরোধিতা করেছিলেন? বিপ্লবী আন্দোলনের বিরোধিতা করছেন, এটা মাথায় রাখবেন এই প্রসঙ্গে। 1830-এর যে বিপ্লব, সেটা কোন বিপ্লব? জুলাই বিপ্লব। কোন মাসে শুরু হচ্ছে? জুলাই মাসে শুরু হচ্ছে, যে কারণেই জুলাই বিপ্লব। ওকে, আচ্ছা, 60 নম্বর প্রশ্ন, 1848-এর বিপ্লবের সময় কোন দেশের রাজা লুই ফিলিপ পালিয়ে যান? লুই ফিলিপ পালিয়ে যাচ্ছেন আন্দোলনের ফলে ফ্রান্সের। ওকে,
আচ্ছা, 1848 সালের বিপ্লবের সময় কোনটি মধ্যবিত্ত শ্রেণীর প্রধান দাবি ছিল? মধ্যবিত্ত শ্রেণীর প্রধান দাবি ছিল সাংবিধানিক শাসন, অর্থাৎ কনস্টিটিউশনাল রুল। ওকে, যেটি আপনাদের মাথায় রাখতে হবে। ভিয়েনা কংগ্রেসে কোন দেশ ফ্রান্সের বিরুদ্ধে জোট গঠন করে? যেহেতু ফ্রান্স শক্তিশালী ছিল, আমরা দেখতে পাচ্ছি নেপোলিয়ন বিশাল ক্ষমতাধর, তো ফ্রান্সের বিরুদ্ধে যারা মানে এক হচ্ছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অস্ট্রিয়া, প্রাশিয়া এবং ব্রিটেন। এবং ইম্পর্টেন্ট অস্ট্রিয়ার রাজা মেটার্নিক, এক্ষেত্রে অস্ট্রিয়ার লিডার মেটার্নিক, এক্ষেত্রে তিনি লিডারশিপ রোল প্লে করছেন। ওকে, আচ্ছা, মেটার্নিক যেহেতু স্বৈরতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি যেহেতু রক্ষণশীল ছিলেন, কাজেই এই উত্তরটিও সহজ যে মেটার্নিক ব্যবস্থার অধীনে কোনটি দমন করা হয়েছিল? সংবাদপত্রের স্বাধীনতা। ওকে, ফ্রিডম ও রাইটস অফ প্রেস, এই জিনিসটাকে কিন্তু তিনি দমন করছেন বা অপ্রেস করছেন। ওকে, আচ্ছা, 64 নম্বর প্রশ্ন, 1830 সালের বিপ্লবের ফলে কোন দেশে উদারনীতি প্রতিষ্ঠিত হয়? উদারনীতি প্রতিষ্ঠিত হচ্ছে ফ্রান্সে, খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা, 65 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবের সময় কোন দেশে গ্যারিবল্ডি সক্রিয় ছিলেন? ইতালিতে। এবং ইতালির ইউনিফিকেশনে মাজ্জিনি, তার পরবর্তীকালে ক্যাভুর আর গ্যারিবল্ডি এরা রোল প্লে করছেন, খেয়াল রাখবেন। আচ্ছা, 1848 সালে মার্কস এবং এঙ্গেলস যে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেছেন সেটা কোথায় পাবলিশ হচ্ছে? যদি জিজ্ঞেস করা হয় জার্মানিতে, খেয়াল রাখবেন। আচ্ছা, 67 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন দেশের ভূখণ্ড বিভক্ত হয়? দেখুন, পোল্যান্ড, ইতালি, জার্মানি সবগুলোরই ম্যাপ নতুন করে করা হচ্ছে, মানে নতুন করে আর কি বিভাজন হচ্ছে, তো সবকটি উত্তর হবে। আচ্ছা, মেটার্নিক কোন ধরনের আন্দোলনকে বিশৃঙ্খলা বলেছিলেন? বিশৃঙ্খলা বলছেন জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী আন্দোলনকে, ন্যাশনালিস্ট যে মুভমেন্ট সেটাকে বিশৃঙ্খলার কারণ হিসাবে তিনি ব্যাখ্যা করছেন। আচ্ছা, রাশিয়ার বিরুদ্ধে 1830 সালে কে সক্রিয় ছিল? পোল্যান্ড, এটা বলেছি অলরেডি। আচ্ছা, 1848 সালে বিপ্লবের সময় কোন শ্রেণী জাতীয়তাবাদের পক্ষ ছিল? ন্যাশনালিজমের পক্ষে কে ছিলেন? না মধ্যবিত্ত বা মিডিল ক্লাসরা। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1848 সালে বিপ্লবের সময় কোন দেশে রাজা ফ্রান্সিস জোসেফ ক্ষমতায় আসেন? ফ্রান্সিস জোসেফ ক্ষমতায় আসেন, অস্ট্রিয়ার রাজা, তিনি 1848-এর সময় পুনরায় ক্ষমতায় আসেন। ওকে, আচ্ছা, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন ধারণা ইউরোপে প্রতিষ্ঠিত হয়? শক্তির ভারসাম্যের যে নীতি সেটি ইউরোপে প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, মেটার্নিক কার বিরোধিতা করছেন? মেটার্নিক জাতীয়তাবাদের বিরোধিতা করছেন, গণতন্ত্রের বিরোধিতা করছেন, জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করছেন। একদম খুব সহজ, তো মাথায় রাখবেন। আচ্ছা, 1830 সালের বিপ্লবের ফলে কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়? না ফ্রান্সে, এটি অলরেডি আগে বলেছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটি একটু মাথায় রাখবেন। 1848 সালে বিপ্লবের সময় কে সমাজতন্ত্রের প্রচার করেন? আমি আগেই বলেছি লুই ব্লু। তিনি কোন দেশের মানুষ ছিলেন? খেয়াল রাখবেন, ফ্রান্সের মানুষ ছিলেন। ওকে, আচ্ছা, 76 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবের সময়কালে কোন দেশে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়? ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হচ্ছে জার্মানিতে। লক্ষ্য কি ছিল? না জার্মানির ইউনিফিকেশন বা জার্মানির ঐক্যকরণ বা একীকরণ। ওকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, 77 নম্বর প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন দেশের ভূখণ্ড পুনর্বিন্যাস করা হয়? পুনর্বিন্যাস করা হচ্ছে পোল্যান্ড। ওকে, পোল্যান্ড ইম্পর্টেন্ট। মেটার্নিক ইউরোপের স্থিতিশীলতার জন্য বা ইউরোপের স্টেবিলিটির জন্য কোনটাকে হুমকি, হ্যাঁ কোনটাকে তিনি বিরোধিতা করছেন? জাতীয়তাবাদ, এটা ইম্পর্টেন্ট আলোচনা হয়েছে। আচ্ছা, 79 নম্বর প্রশ্ন, 1830 সালে বিপ্লবের সময় কোন দেশ থেকে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে? নেদারল্যান্ড থেকে 1830 বিপ্লবের মাধ্যমে বেলজিয়াম স্বাধীনতা লাভ করছে, খেয়াল রাখবেন। আচ্ছা, 1848 বিপ্লবের সময় কোন দেশে মাজ্জিনি সক্রিয় ছিলেন? ইতালি, ইতালিতে মাজ্জিনি সক্রিয় ছিলেন এবং তিনি ইউনিফিকেশনের জন্য প্রাণপুরুষ বলা যেতে পারে ইতালির ক্ষেত্রে। ওকে, আমরা ইউরোপের ইতালি এবং জার্মানির ইউনিফিকেশনও পরবর্তীকালে যখন ভিডিও আসবে আমরা আলোচনা করব। আচ্ছা, 81 নম্বর প্রশ্ন, 1848 সালে বিপ্লবের ফলে কোন দেশে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় বা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত হয়? অলরেডি বলেছি ফ্রান্সে। ভিয়েনা কংগ্রেসে মানে রাশিয়ার কে প্রতিনিধিত্ব ছিলেন? রাশিয়ার প্রতিনিধিত্ব ছিলেন বেসিক্যালি জার প্রথম আলেকজান্ডার। ওকে, এটিও খেয়াল রাখবেন, জার প্রথম আলেকজান্ডার ছিল রাশিয়ার প্রতিনিধি। ওকে, আচ্ছা, মেটার্নিক ব্যবস্থায় কোনটিকে দমন করা হয়? উদার যে আন্দোলন বা লিবারাল যে মুভমেন্ট সেটিকে। 84 নম্বর প্রশ্ন, জুলাইয়ের যে রাজতন্ত্র 1830-এর বিপ্লবের ফলে কোন দেশে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে ফ্রান্সের যে বিপ্লব সেই বিপ্লবের ফলে। 85 নম্বর প্রশ্ন, লুই কসুত কোথাকার নেতা? 1848 সালে তিনি কোথায় বিপ্লব করছেন?
হাঙ্গেরিতে, এবং লুই কসুৎ সেখানকার লিডার ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 86 নম্বর প্রশ্ন, 1848 সালের বিপ্লবের সময় কোন দেশের সমাজতন্ত্রের প্রভাব বাড়ে? সমাজতন্ত্র বা সোশ্যালিজমের প্রভাব বাড়ছে ফ্রান্সের, এবং এখানে মার্কসিজমের একটা বিশাল বড় রোল থাকছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভিয়েনা কংগ্রেসের ফলে কোন জোট গঠিত হয়েছিল? ভিয়েনা কংগ্রেসের ফলে কোয়াড্রুপল অ্যালায়েন্স, ঠিক আছে, কোয়াড্রুপল অ্যালায়েন্স এটি গঠিত হচ্ছে, মাথায় রাখবার চেষ্টা করবেন, ইম্পর্টেন্ট। আচ্ছা, মেটার্নিক কোন ধরনের শাসন ব্যবস্থাকে গ্রহণযোগ্যতা দিয়েছিলেন বা সমর্থন করতেন? রাজতন্ত্রকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের প্রশ্ন, 1830 সালে বিপ্লবের ফলে কোন দেশ থেকে গ্রিস স্বাধীনতা লাভ করছে? না ওসমান যে সাম্রাজ্য, সেখান থেকে গ্রিস আলাদা হচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা হচ্ছে। 90 নম্বর প্রশ্ন, 1848 সালের প্রাশিয়ারকে ক্ষমতায় ছিলেন? প্রাশিয়াতে ক্ষমতায় ছিলেন ফ্রেডরিক উইলিয়াম ফোর্থ। ওকে, 91 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবে 1848 বিপ্লবের ফলে সংবিধান প্রণয়নের দাবি কোথায় উঠছে? না জার্মানি, ফ্রান্স, ইতালি সবকটি, তো উত্তর সবকটি। আচ্ছা, ভিয়েনা কংগ্রেসের কোন দেশের প্রতিনিধিত্ব ছিল? লর্ড ক্যাসলার, ঠিক আছে, বা লর্ড ক্যাসলার। ক্যাসলারে কোথাকার নেতৃত্ব ছিলেন? ব্রিটেনের নেতৃত্ব ছিল। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিয়েনা কংগ্রেসের মেটার্নিক হচ্ছে মূল লিডার, এবং বাকি যে দেশগুলো আছে তাদের কারা কি লিডার ছিল, ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। ওকে, 93 নম্বর প্রশ্ন, রিপিটেটিভ প্রশ্ন। 94 নম্বর প্রশ্ন, 1830 সালে বিপ্লবের সময় কোন দেশে রাশিয়ার বিরুদ্ধে আন্দোলন করে? পোল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে, এবং পরবর্তীকালে পোল্যান্ডই বেসিক্যালি এই আন্দোলনে পরাজিত হচ্ছে। তো এটি একটু খেয়াল রাখবেন, অলরেডি বলা হয়েছে, একটু টাইপিং মিস্টেক আছে, এতগুলো প্রশ্ন একটু সমস্যা হবেই। তো 1848 সালে বিপ্লবের সময় কোন শ্রেণী উদারনীতির পক্ষে ছিল? মধ্যবিত্ত শ্রেণী, খেয়াল রাখবেন। আচ্ছা, 96 নম্বর প্রশ্ন, 1848 বিপ্লবের ফলে কোন দেশে ফ্রান্সিস জোসেফ ক্ষমতায় আসেন? ফ্রান্সিস জোসেফ ক্ষমতায় আসেন অস্ট্রিয়াতে। ভিয়েনা কংগ্রেসের ফলে কোনটি ইউরোপে প্রতিষ্ঠিত হয়? হলি অ্যালায়েন্স প্রতিষ্ঠিত হচ্ছে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, 198 নম্বর প্রশ্ন বলা ভালো, মেটার্নিক ব্যবস্থার অধীনে কোনটি প্রধান লক্ষ্য ছিল? রাজতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, স্বৈরতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, এই ছিল মেটার্নিকের মূল লক্ষ্য। ওকে, 99 নম্বর প্রশ্ন, 1830 বিপ্লবের ফলে কোন দেশে উদারনীতি প্রতিষ্ঠিত হয় বা লিবারাল যে নীতি বা লিবারালিজম প্রতিষ্ঠিত হয়? কোথায়? না ফ্রান্সে। লাস্ট প্রশ্ন, 1848 বিপ্লবের সময় গ্যারিবল্ডি কোন দেশের সক্রিয় ছিলেন? ইতালিতে, যিনি ইউনিফিকেশন মুভমেন্ট করছেন। এই রিলেটেড যে টপিকগুলো, নেপোলিয়ান, ইউনিফিকেশন মুভমেন্ট, রোবসপিয়ার, সন্ত্রাসের রাজত্ব, এই সংক্রান্ত টপিকগুলোও আমরা আলোচনা করবো আস্তে আস্তে। আজকের ক্লাসটিতে আমরা 200টা এমসিকিউ রিলেটেড আলোচনা করলাম এই ধরনের টপিকগুলো রিলেটেড। ইউরোপের ইতিহাসের উপর আরও 200টি প্রশ্ন আরও 4-5 দিনের মধ্যেই আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব, যাতে 400টি প্রশ্ন আমরা দেখতে পারেন, এবং ইউরোপের ইতিহাস নিয়ে যে কনফিউশন বা ইউরোপের ইতিহাসের কোন প্রশ্ন পড়বো, কিভাবে পড়বো, সেই জায়গাটা যাতে একটু ক্লিয়ার হয়, একটু কভার আপ হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা, আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আরও বেশি বেশি ভিডিও আসবে। আচ্ছা, তো সকলকেই ধন্যবাদ। স্মার্ট পড়াশোনা এইভাবেই করতে থাকুন। টেলিগ্রামে জয়েন করে থাকবেন, কারণ আমি পিডিএফটা পরবর্তীতে আপলোড করে দিই, কিন্তু ভিডিওটাকে দেখার অনুরোধ করব। তো সকলকেই ধন্যবাদ, শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ।